ওইখানে যে অবস্থা মানে একটা ভয়ঙ্কর অবস্থা, মানে 80 জনের 100 জনের মতো লোক ছোট একটা স্পেসে, মানে কেউ বসলে কেউ শয়, কেউ শুইলে কেউ বসে, একসাথে সবাই শোয়ার স্পেস নাই। ইউ নো হোয়াট টু ডু, তুমি জানো তোমার এখন কি করতে হবে, এই শেষ কথা। তাহলে তার মানে আমি মৃত, আমি ডেড অথবা আমি গুম, এরকম একটা ভিডিও করে রাখি। যদি মেরে ফেলে তাহলে তো ভালোই, আপনারা তো জানেন তারা কি পরিমাণ অমানবিক টর্চার করতে পারে। প্রথম দিন তো আমার খুব মানে অবস্থা ভালো না, আমার এমনি আপনারা জানেন স্পাইনের প্রবলেম হওয়ার কারণে আমার এমনি সবসময় পেইনে থাকি, আমি নিউরোলজিক্যাল পেইনে থাকি। ফিজিওথেরাপি করলে কমে, আবার নাহলে বেড়ে যায়। সেই সিচুয়েশনে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল যেখানে আমার কোনো বসার জায়গা নেই, সব পুরাটাই ফ্লোর, হার্ড ফ্লোর, তা আবার মুভ করার কোনো স্কোপই নাই, শত শত মানুষ। তো এরকম জায়গায় প্রথম একদিন ছিলাম, ওই রাতে ছিলাম। তারপরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেল উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কয়জন শিবির আছে। আমি তো শিবির করি না, আমি কিভাবে জানবো ব্র্যাকে শিবির কয়জন আছে বাকি, এরকম অনেক প্রশ্ন করলো বারবার। তারপর এট ওয়ান পয়েন্ট তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনীর একজন উনি আর কি জিজ্ঞেস করলো, বলেন তো এই কোটা দিয়ে আপনি এত কথা বলেন, কোটার পদ্ধতি কি, বিসিএস এর সিলেকশন প্রসেসটা কি। আমি তো আসলে বলতে পারি না, কারণ হচ্ছে আমি মানে মেন্টালি তো ওই লেভেলই নাই, তাই না, আমি একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থায় আছি, ওই লেভেলই নাই। তো তারপরে ওরা কি করলো, ওরা এসে আমাকে মনে করেন আমাকে ধাক্কা দিল, আমার তো স্কেচ নিয়ে হাত হয়, আপনারা জানেন একটা লাঠি নিয়ে হাত হয়, আমাকে ধাক্কা দিল। তারপর আমার মুখে হিট করা শুরু করলো। তো হিট করা শুরু করলো আমাকে 6টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, তারা আমাকে বলে না ডোন্ট এরকম করে আমাকে দাঁড় করালো, আবার দুই চারবার হিট করলো। তো তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন, আপনার বাম পায়ে প্রবলেম, ওই ডান পাকে আমরা একদম ইয়ে করে আপনাকে পুরোপুরি বানিয়ে দেবো। তো এরকম একটা কথা বললো এবং আরেকজন লাঠি নিয়ে আসলো আমাকে মারবে, পরে ওরা লাঠি হিট করে নাই, না করে আমাকে ওই জায়গায় আবার সেই জায়গায় যেখানে রাখে সেখানে নিয়ে গেল। তো ওই জায়গায় আবার আমার থাকা শুরু হলো। মানে ওইখানে এমন একটা জায়গা, বললাম তো কেউ যে এটা ফার্মের মুরগির মতো, ওইখানে কেউ মুভ করতে পারে না, কারণ এত মানুষ এত শর্ট জায়গায় মুভ করার হাঁটার কোনো সিস্টেম নাই। ওই যে আমি বললাম আপনাকে, কেউ শুলে কেউ বসে, কেউ বসলে কেউ শোয়, মানে আর সবসময় লাইট আর সাউন্ড কন্টিনিউ, ঘুমানোর কোনো স্কোপ নাই। ওইখানে সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স হচ্ছে একটা বোতল, কারণ আমরা তো ফ্লোরের মধ্যে শুনতো, ওখানে তো হার্ড ফ্লোর, ওখানে কেউ যদি একটা বোতল পায় আলহামদুলিল্লাহ, মানে এটা মানে ভ্যালুয়েবল রিসোর্স। তো ওই বোতলটার উপরে তারা মানুষ মানে পেলে যে খুশি। তো আমাকে অনেকে চিনেছে, ওইখানে চেনার কারণে দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে আমি একটা বোতল ম্যানেজ করলাম মাথায় দিয়ে শোয়ার জন্য ফ্লোরে, এই একটা অবস্থা। তো আরেকটা বিষয় হচ্ছে ওইখানে 80 জনের একটা টয়লেট, আমার তো এমনি যেহেতু হাই কমোড ইউজ করতে হয় বিকজ আমার মানে স্পাইনের প্রবলেম আছে। তো ওইখানে লো কমোড, তাও আবার 80 জনের জন্য একটা, 100 জনের জন্য একটা। তো এত লোকের একটা কমোড তো বুঝতে পারছেন কেউ ইউজ করতে পারে না ভাবে। তো আমি খাওয়া কমিয়ে দিলাম বিকজ আফটার করতে ওয়াশরুমে যাওয়া যাবে না, আমি খুব কম খাওয়া শুরু করলাম যাতে টয়লেটে না যাওয়া লাগে। আর একটা বিষয় হচ্ছে টয়লেটে ইউজ করে সাবানও তারা প্রোভাইড করে না কোনো রকম। সো এইরকম একটা কন্ডিশনে আমরা যাচ্ছি। আর এরপর থেকে আর কি আসলে জিনিসটা বুঝলাম যে বিষয়টা কি আসলে বুঝার বিষয় ছিল, এখন আমি বুঝতে পারলাম। তো তারা প্রতিদিন ডাক দিবে, নাম কল করবে, ধরেন আপনার নাম হচ্ছে, ধরেন আমার নাম আসিফ মাহতাব, ধরে বলে আসিফ মাহতাব, বাবার নাম শাহুর রহমান, এরকম বলবে, বলে নিয়ে যাবে, নিয়ে চোখ বাঁধবে, মুখ বাঁধবে, তারপর তাদেরকে ঝুলায় টর্চার করতে বাড়ি দিতে থাকবে, বিভিন্নভাবে টর্চার, লাঠি দিয়ে পিটাবে, পায়ের তলায় পিটাবে, হাত দিয়ে হাড়ের গুঁদে মারবে, মানে মানুষের সারা শরীর নীল অবস্থায় তারা ফিরে যায়, সারা শরীর মাথে রক্ত জমা বেঁধে নীল অবস্থায় একজন লোক ফিরে জাস্ট। এবং তারা সাইকোলজিক্যালি একদম মানে অবভিয়াসলি নর্মাল না, কারণ তারা এখন নাম শুনে তাদের নামটা ডাকলে তারা ভরকায় ওঠে যে এখন মনে হয় তাদেরকে নিয়ে টর্চার করবে। তো এরকম অবস্থা আমি দেখলাম, বিষয়টা যে এরকম চলছে। তো এখন এরকম চলছে, আমি তো বুঝলাম যে হয়তো আমার সাথে এরকম করবে, তারা তো বলে দিচ্ছে আমাকে পাটা ভেঙে দিবে। তো এরকম একটা করবে এবং সবার সাথেই করছে, স্পেশালি জামাতে যারা আছে তাদেরকে, মানে জামাত যেহেতু বলে ফেলছে একবার, তাদেরকে মানে অমানবিকভাবে টর্চার করছে জামাত। আর নূর ভাইয়ের সাথে ওখানে দেখা হলো, নূর ভাই বললাম কি অবস্থা, তো নূর বললো যে ভাই আমাকে তো অনেক মারছে, হাত দিয়ে দেখালো, হাত নীল হয়ে গেছে। তো এই হচ্ছে সিচুয়েশনটা। আর ওখানে তো মানে আর সবসময় তো লাইট, বাইরে যে একটা আলো, বাইরে যে বৃষ্টি পড়তেছে নাকি এটা আমরা গেস করা শুরু করলাম যে বাইরে আদৌ বৃষ্টি পড়ছে কিনা, কারণ মোটা ওয়াল, কোনো উইন্ডো নাই, কোনো বাইরের কোনো আলো বাতাস তো আমি জানি নাকি, ভিতরের মধ্যে থাকি আমরা বদ্ধ ঘরে, শুধু আলো আর এই যে কনস্ট্যান্ট সাউন্ড, মানে এই একটা অবস্থা। তো এরকম যাচ্ছে, এরকম একটা অবস্থা যাচ্ছে। তো এখন দেখলাম অনেকে ভেঙে পড়তেছে। তো আমি আর কি আমি আমার মতো করে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা এইভাবে টর্চার হচ্ছেন, আপনি কি মনে করেন আল্লাহ আপনাকে এটার জন্য রিওয়ার্ড দিবেন? আজকে আপনারা তো জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যদি এইভাবে নির্যাতিত হন, আপনার গুনাহ মাফ হচ্ছে, আপনাদের গুনাহ মাফ হচ্ছে। আপনার যদি গুনাহ এখানে থাকার কারণে গুনাহ মাফ হয়ে জান্নাতুল ফেরদৌসে যেতে পারে, এটা আপনার জন্য ভালো নাকি এখানে ভালো থাকলেন তারপর জাহান্নামে গেলেন, এটা ভালো? তো এইভাবে আমি সবাইকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করলাম, মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম। আর আমার নিজের তো হেলথ কন্ডিশন ডিটোরিয়েট করতেছে প্রোগ্রেসিভলি, আর ওয়াশরুমের ইস্যুটা তো ছিলই। তো এইরকম একটা অবস্থায় সবাইকে মানে মোটিভেট করছি আমি। আর আমার নিজেরও তো যে ফার্স্ট দিন যেভাবে আমার মুখে ফেসে হিট করেছে, এই পরে তো আমার একটা দিন জ্বরই ছিল, আমি শুয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের মানে সিচুয়েশন। আমি ওখানে একদিন শুয়েছিলাম, তারপরে আমি সবাইকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি। একটা ছেলে আসলো, সেই ছেলেটা কাঁদতে সে স্যার আমি তো কিচ্ছু করি না, আমি জাস্ট ইলেকট্রিক্যাল কাজ করি, আমাকে ধরে নিয়ে আসছে স্যার, ধরে নিয়ে আমাকে টর্চার করতেছে, কাঁদতে শেষ। আমি বললাম কাঁদতেছো কেন, মানে তুমি পুরুষ মানুষ না, আর নট আ ম্যান, তুমি কাঁদবা কেন, টর্চার করবে? বলে স্যার আমাকে স্বীকার করতে বলে, আমি খুন করেছি, এই করেছি, আমি তো করি নাই স্যার। বলে করবো না, স্বীকার করবো না, তোমার পাটা যদি কেটেও ফেলে তারপরে তুমি স্বীকার করবো না, কেন করবো? যেটা সত্যি সেটা বলবা, তুমি করবা না স্বীকার, আমাকে মেরে ফেলবে। তো ওইখানে আবার একটা জিনিস বুঝলাম, সবাই কান্নাকাটি করে যে তাদের একটু মানে জেলে পাওয়া যাবে, মানে তাদের জেল হচ্ছে তাদের জন্য স্বর্গ। ওইখানে যেভাবে টর্চার করে, যে নাম ডাকবে, বাবার নাম ডাকবে, দ্যাট মিন্স তাদেরকে টর্চার করা হবে। তো এই জন্য তারা যদি জেলে যেতে পারে, এটার জন্য তারা দোয়া করে, আল্লাহ আল্লাহ আমাদের জেলে দেয়। তো এরকম অবস্থা আমাকে তারপরের দিন, আমি তো অলরেডি এর মধ্যে তো আমি আমার বোনকে বলে আসছি, তার মানে আমার যে ভিডিওটা ছিল যে আমি আমার ভিডিও দেখলাম আমি মৃত, তো এই ভিডিওটা আমি আশা করছি যে পোস্ট হয়ে যাবে, আমার বোনকে যেভাবে কাজ করতে বলেছি করবে, লয়াররা কাজ করবে। তো এটা আমি আশাবাদী ছিলাম যে ইনশাআল্লাহ সবাই যার অবস্থা থেকে কাজ করবে, স্টুডেন্ট আন্দোলন করবে, যে এগুলো করার পরে এবং জনগণ যখন এটার এগেইনস্টে কথা বলবে, আরেকটা ইস্যু হয়ে যাচ্ছে, ফার্স্ট অফ অল আরেকটা নতুন ইস্যু হয়ে যাবে, যেটা দিয়ে আবার আন্দোলন শুরু হবে। এটা আমি জানতাম। আর এটার পরে আমাকে যদি আরো টর্চার করবে, কিন্তু এটা তাদের জন্য আরো খারাপ হবে। তো তারপরে আমাকে তারা ঠিকই গুম করা অবস্থায়, আর আমার বাবা যতটুকু জানলাম আমাকে গুম করে ফেলছে, এটা তারা বলছে, তারা স্বীকার করে না, তারা নিয়ে আসছে। তো এই অবস্থায় তারা আমাকে কোর্টে চালান দিল। তো আমি চিন্তা করলাম যে কোর্টে যেহেতু যাচ্ছি, এখানে মিডিয়া পাইলে আমি আমার এক আঙ্গুল দেখাবো, সাদা এক উম্মা, আমরা এক উম্মা, হ্যাঁ, আমার গায়ে আমরা সবাই এক। তো এই সিম্বলটা আমি চিন্তা করেছি দেখাবো। তো আমি জানি যে এগুলো দেখালে তারা আমাকে আরো অনেক নির্যাতন করতে পারে, দেখালাম, কারণ এটা আমি তো জানি জনগণ বুঝবেন যে আমি এক আল্লাহ, এক রসুল, এক উম্মা, এই কথাটা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা সবাই এক। আমার অত্যাচার যা হলে হবে, এই অত্যাচারের কারণে যদি আপনারা স্বাধীনতা পান, এই জুলুমের থেকে মাফ পান, তাহলে আলহামদুলিল্লাহ, নো প্রবলেম, আমাকে অত্যাচার করতো, আমি ডিসিশন নিয়ে নিলাম এক দেখাবো।
তা আমার সাথে ওই জগন্নাথের আরিফ ছেলেটা খুবই সাহসী ছেলে, ও আমার সাথে কেসটা দিল, মামলা দিল, আমরা গেলাম, ওকে বললাম যে আমি এক দেখাবো। তো এই অবস্থায় এই এক উমা শাহাদাতের আঙ্গুল দেখিয়ে আমি ওই কোর্টে দেখালাম, এবং কোর্টে আমাকে সম্পূর্ণভাবে মানে কোর্টে যে জাজ তিনি আমাকে দেখে চিনলেন, চিনে বলে আপনাকে ওখানে দাঁড়ানো লাগবে না, আপনি বসেন। তো উনি আমাকে বসালেন, কিন্তু তারপরে ওই মিথ্যা মামলাটা দিলেন যে আমি নাকি সেতু ভবন ভাঙচুর করেছি, যেটা মানে কোনো মানে এটা যোগ, মানে এটা যে কলাপস করছে সোসাইটি, ওখানে প্রমাণ যে এরকম একটা মিথ্যা মামলা যেটা কোনো তথ্য নাই প্রমাণ, এটা বলাই আসলে সময় নষ্ট। তো এই মিথ্যা মামলা উনি মানে জাজ আমাকে দিলেন, আর আমাকে আবার 6 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। তো ওই 6 দিনের রিমান্ড আবার গেলাম, আর এই সময়টা অনেকের সাথে পরিচয় হলো। ওখানে বিএনপি অনেক নেতা ছিল, পার্থ ভাই ছিল, ওনার সাথে আমি বললাম যে পার্থ ভাই আপনার তো আর আমার মামলা এক, আমি তো আপনার সাথে আসি। তো উনি বলে যে আমি তো তোমাদের সাথে থাকতেই চাই না, আমি তো এখান থেকে বেরোতে চাই, একটু মজা করলেন। তো এরপর অনেক মানুষের সাথে পরিচয়, একজন আসলেন, ওনাকে মানে উনি হাতেই পারতেছেন না, পাটা একদম প্রচুর মানে অবস্থা খারাপ করে পিটিয়েছে। ওনার অপরাধ ছিল উনি ছাত্রদের পানি খাইয়েছেন, উনি ছাত্রদের পানি দিয়েছেন, ছাত্ররা পানি খাইছেন, এই জন্য তাকে অমানবিক টর্চার করলো। তো টর্চার করলো, উনি শেষ হয়ে গেল। আমি বললাম যে এইগুলো একই কথা বললাম যে আপনাদের গুনাহ মাফ হচ্ছে। তারপরে লাস্ট একটা কথা বললাম যে আপনি যে এত টর্চার হলেন ছাত্রদের পানি খাওয়ায়, এখন আবারও কি খাওয়াবেন আপনি? তো উনি বললো ইনশাআল্লাহ স্যার আবারও খাবো, দ্যাটস দ্য অ্যানসার আই এম লুকিং ফর, আমরা আবার করবো, আমাদের ছাড়লে আমরা আবার করবো, উই আর নট গোইং টু গিভ আপ। আমরা তো আবার করবো, তাই না? আমরা কি অপরাধ করেছি যে আমরা করবো না? পানি খাওয়ানো কি অপরাধ?